আসসালামু আলাইকুম। আমরা আছি স্টেশন এফে। আমরা আজকে কথা বলবো এআই নিয়ে। এআই এর সাথে এডুকেশনের যে সম্পর্ক, ঠিক এই মুহূর্তে সারা পৃথিবীতে এআই এর জয়কার। তো আমরা জানবো, আমরা আ আজকে এটা নিয়ে ডিসকাস করব যে কিভাবে মানে এআই আমাদের জীবনে ইমপ্যাক্ট ফেলছে, বিশেষ করে স্টুডেন্ট এবং এডুকেশনে। আমার সাথে কথা বলার জন্য সাথে আছেন শামীম আহমেদ, একজন পিএইচডি রিসার্চার। আমরা তার কাছ থেকে জানবো আরো যে পুরো সম্বন্ধে। থ্যাংক ইউ মঈন ভাই, আমাকে ইনভাইট করার জন্য আপনার শোতে। আমার নাম শামীম আহমেদ। আমি প্যারিসে থাকি প্রায় লাস্ট 10 ইয়ার্স। প্যারিসে আসছিলাম আমি পিএইচডি করার জন্য। সো আমি প্যারিসে ফ্রেঞ্চ অ্যাটমিক এনার্জিতে রিসার্চার হিসেবে আসি। ওইখানে পিএইচডি করি মেশিন লার্নিং এর উপরে। তারপর কয়েকটা কোম্পানিতে আমি এআই রিসার্চার এবং সিনিয়র রিসার্চার এবং তারপরে টেকনিক্যাল লিড হিসেবে কাজ করে আমার নিজের একটা কোম্পানি দিই 2022-তে। এখন আমি আমার কোম্পানি ইউএসএমআরটি কর্মরত। আসলে আমি আমার ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, আমি বাংলাদেশে কুয়েটে পড়াশোনা করি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনে। সো আমি আসলে একটা লং টার্ম কমিউনিকেশনের উপরে কাজ করি দেশে। আমি প্রায় 3 বছরের মতো কাজ করি টেলিকমে। তারপরে মাস্টার্স করতে আসি আমি ইটালিতে, দুইটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করি। ইভেন আমার মাস্টার্সের টপিকও ছিল কমিউনিকেশনের উপরে, কমিউনিকেশন নেটওয়ার্কের উপরে। কিন্তু আমি আসলে পিএইচডি করি হলো মেশিন লার্নিং। সো এটা একটা লার্জ শিফট ছিল আমার জন্য। সো আমি মোস্টলি মেশিন লার্নিং এর উপর কাজ শুরু করি আমার মাস্টার্স এর পরে। সো আপনি বলতে পারেন 2014 শেষের দিক থেকে। সো এই তো প্রায় মোর দেন 10 ইয়ার্স আমি এই ফিল্ডে আছি। আমরা তো এআই সম্বন্ধে জানা শুরু করেছি মাত্র, বিশেষ করে 2-1 বছর আগে যখন চ্যাট জিপিটি লঞ্চ হলো। আমি যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করছিলাম, আমি আরেকটু আগে থেকে কিছুটা দেখছিলাম যে ইউজ হচ্ছিল এআই, বিশেষ করে কন্টেন্ট জেনারেশন ফিল্ডে। তো অথচ আপনি 2014 সাল থেকে স্পেসিফিক্যালি এই বিষয়টা নিয়ে রিসার্চ করছেন। এআই এর আসলে মানে ইতিহাসটা কি, আপনি যদি ছোট্ট করে আমাকে বলেন। আসলে এআই তো আমরা যদি পিছনে ইতিহাস ঘাঁটি, 80 দশকে 1980 থেকে বা ওই সময় থেকে এআই এর যাত্রা শুরু। কিন্তু ওইটা ছিল একদম বিগিনিং লেভেলে। তখন ধরেন মেশিন লার্নিং হিসেবে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করা হতো। তারপরে আমরা অ্যালগোরিদমিক পয়েন্ট অফ ভিউ থেকে এগুলি হতো ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, বিভিন্ন অপটিমাইজেশন টেকনিক, সিগন্যাল প্রসেসিং অনেক বড় ইউজ হয়েছে আর কি মেশিন লার্নিং এই জিনিসগুলি। সো যেটা হয় যে এআই যদি আমাকে রুট বলেন, আমি বলবো স্ট্যাটিস্টিক্স থেকে আসছে আর কি। তো বিভিন্ন অ্যাপ্লিকেশনে এআই ইউজগুলি হতো, বাট ওইভাবে হতো না। তার অনেকগুলি কারণ ছিল। কারণ এআই এর একটা ফুয়েল যেটা বলেন সেটা হলো ডাটা। সো আমরা যখন 2000 এর দিকে ইন্টারনেট সবার কাছে অনেক ভিজিবিলিটি হওয়া শুরু করে, তখন আমরা ডাটার সোর্স তৈরি হয় আস্তে আস্তে। সো এই ডাটাগুলি যখন বেশি আসা শুরু করে মানুষের কাছে, তখন এই অ্যালগোরিদমিক যে জিনিসগুলো যেটা শুরু হয়েছিল আমি বললাম 80 দিকে, এগুলি আরো আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। তারপরে যখন আমি যদি 2010-এ একটা সেশন ধরি, যে 2000 থেকে 2010-এর দিকে, তো সেই সময় যেটা হয় যে ডাটা ফ্লোটা আরো বেড়ে যায়। তখন এই অ্যাপ্লিকেশন লেভেলটা আরো বেশি ইউজ হতে থাকে, সেটা বিভিন্ন ক্ষেত্রে। যেমন আমি বললাম যে সিগন্যাল এর ইমেজ প্রসেসিং এ বেশি ইউজ হয়। মূলত প্রেজেন্ট যে ট্রেন্ডটা, সেটা যদি আপনি বলেন যে চ্যাট জিপিটি বা এইগুলি, সো এইটা যদি আপনি ট্রেন্ড শুরু করেন, আমার মনে হয় 2011 থেকে 13-র দিকে একটা বড় লার্জ স্টেপ নেয়। তো তখনকার সময়ে গুগলে একটা কম্পিটিশন আয়োজন করে, যেটা ইমেজনেট নামে তৈরি হয়। সো আমি কম্পিউটার ভিশনের পার্ট থেকে বলতেছি। সো কম্পিউটার ভিশন হলো এআই এর একটা পার্ট। সো ওই কম্পিটিশনের মাধ্যমে যেটা হয় যে প্রথম দিক থেকে আর কি ডিপ লার্নিং বা এই টাইপের অ্যালগোরিদম গুলি তৈরি হতে থাকে, এবং ইমেজনেট থেকে ধরেন ডিপ লার্নিং এর ফ্লো গুলি আসে। সো ওই সময় ডিপ লার্নিংটা অনেক ভালো হতে থাকে, মানে অনেক ডাটা দিয়ে, অনেক ইমেজ দিয়ে কিভাবে এআই মডেল ট্রেন করা যায় এগুলি থেকে আসতে থাকে। আর আমার যেটা কাজ ছিল, আমি পিএইচডি রিসার্চ করি, আমি করি আসলে নিউক্লিয়ার ডোমেনে। সো আমার খুব স্পেশালাইজ একটা টপিক এর উপর আমি কাজ করি, যেটা হলো যে নিউক্লিয়ার যে প্ল্যানগুলি আছে এবং এরোপ্লেনের যে বডি সারফেস আছে, এগুলিতে বিভিন্ন সময় ডিফেক্ট হয়।
সো এই ডিফেক্টগুলিকে আগে থেকে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে ডিজাস্টার হতে পারে। সাপোজ একটা পাওয়ার প্ল্যান্টে যদি ডিফেক্ট হয়, সো ডিফেক্টগুলি এরকম না যে অটো জেনারেট হয়, এটা হতে পারে ম্যানুফ্যাকচারিং সময় ডিফেক্ট হয়, অথবা আপনার লং লাস্টিং হতে থাকতে ক্ষয় হতে ডিফেক্টগুলি হয়, এবং এই ডিফেক্টগুলি আসলে ভিজিবলও না। মানে আমার যে প্রবলেমটা আমি সলভ করি সেটা আসলে ভিজিবলও না, আপনি চোখের বাইরে থেকে দেখতে পারবেন না। এটা হতে পারে যে সিস্টেমের ভিতরে ধরেন আপনার প্লেট আছে, প্লেটের ভিতরে ইনসাইড এই ডিফেক্টগুলি হয়, তো এটা আস্তে আস্তে গ্রো করতে থাকে, এবং এটা যদি আপনি ডিটেক্ট না করতে পারেন তাহলে পাওয়ার প্ল্যান্ট ধরেন ব্লাস্ট হয়ে যাবে। এরোপ্লেন রাতে যখন আকাশে উড়ে তখন দেখা যাবে যে ও প্রেসার কম না করতে পারে, তখন ওইটা ডিজাস্টার হবে। তো এইগুলি ডিটেক্ট করার জন্য আগে সিগন্যাল ইমেজ প্রসেসিং এর বিভিন্ন কাজ হতো। তো আমি যখন পিএইচডি শুরু করি তখন ওই সিগন্যাল এন্ড ইমেজ প্রসেসিং এর কাজগুলি মেশিন লার্নিং দিয়ে আমি আসলে ট্রান্সলেট করা শুরু করি, যে মেশিন লার্নিং দিয়ে এটা কিভাবে সলভ আমরা করা যায়। যদি ধরে নেওয়া যায়, যেহেতু আমার আমার আরো কিছু বন্ধুকে দেখেছি যে ঠিক ওই সময়টাতে তারা মেশিন লার্নিং বিশেষ করে ইমেজ প্রসেসিং এ তারা অনেক ব্যবহার করেছিল, বা তাদের পিএইচডি এবং পোস্ট ডক্টরাল ওটার সাথে। তো ধরে নেওয়া যায় যে মোটামুটি 2010 এর পর এই বিষয়ে কাজ করাটা অনেক এক্সপেরিয়েন্স। আমরা যদি একটু সহজ করে দিই, মানে মানুষ তো আসলে এত টেকনিক্যাল হয়তো যেতে চাইবে না। আমরা যদি চিন্তা করি যে আজকের দিনে এই যে চ্যাট জিপিটি যে আমাদেরকে একটা কথা লিখে দিলে সে যে এটার জন্য একেবারে হিউম্যানের মতো করে একটা রেসপন্স জেনারেট করে দেয়, এটার জন্য কত পরিমাণ রিসোর্স ব্যাকগ্রাউন্ডে চলছে। মানে যদি দুটো দেখি, একটা হচ্ছে ডাটা আর হচ্ছে মানে কম্পিউটিং পাওয়ার। তো যদি আমাদের পার্সোনাল মানে আমাদের মানুষের ক্যাপাসিটি চিন্তা করি, যে 5 জনের একটা টিম মিলে যদি এই পরিমাণ ডাটা লার্নিং, মানে এত পরিমাণ লার্নিং এবং হচ্ছে আপনার এই একটা ছোট্ট ঘরের মধ্যে কম্পিউটিং পাওয়ার মানে সেট করে আমি যদি এটা জেনারেট করতে চাই, এটা কতখানি সম্ভব অসম্ভব এবং কত সময়ের বিষয়? আচ্ছা, এইখানে একটা জিনিস বলা দরকার, যে আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যেটা বললাম মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, এই জিনিস এটা হলো এআই এর একটা পার্ট। চ্যাট জিপিটি যেটা আমাদেরকে প্রথম নিয়ে আসে সেটা হলো আমরা কোশ্চেন করতেছি, অ্যান্সার দিচ্ছে, সেটা হলো জেনারেটিভ এআই যেটা বলেন। বাট এটার পার্ট হলো মেইনলি রুট হলো এনএলপি থেকে। সো এখানে আসলে টেক্সট দিয়ে কাজ হয়, এটা ভিজুয়ালি না। এখন যেমন ভিজুয়ালিও ও রেসপন্স করতেছে, বাট এটা আলাদা জিনিস। তো এই জিনিসগুলি রান করার জন্য এটা অনেক অনেক ডাটা লাগে। মানে আপনি যদি আমাদের ব্রেন নিয়ে কল্পনা করেন তাহলে হিউম্যান ব্রেন ইজ লার্জার এনাফ টু টেকেল দিস অ্যামাউন্ট অফ ডাটা থিওরিটিক্যালি, বাট ইন প্র্যাকটিস আমরা আসলে এত পরিমাণ ডাটা ইউজ করতে পারি না, বা আমরা করি মানে আমাদের হয়ে ওঠে না, কিন্তু মেশিন এটা করতে পারে। সো আপনার আমরা যদি মানে চিন্তা করি যে 3 জন মানুষ বা 5 জনের একটা টিম, তারা এই পরিমাণ ডাটা চ্যাট জিপিটি কে মানে দিবে, মানে লার্নিং করাবে, তাহলে তাদের পক্ষে কত বছরে এটা সম্ভব? ইট ইজ, আমি এক্স্যাক্টলি এস্টিমেশন তো আসলে বলতে পারবো না, বাট আমার মনে হয় যে এটা অটোমেটেড করার কারণে এটা হয়তো পসিবল, বাট আপনাকে দেখতে হবে যে কতগুলি মেশিন ইউজ করছেন, কারণ ওপেন এআই বা চ্যাট জিপিটি কে ট্রেন করার জন্য মোর দেন থাউজেন্ডস অফ মেশিন ইউজ করা হয়েছে, মোর দেন 1000। আমাদের বাসায় যে আমরা কম্পিউটার ব্যবহার করি, এটা এইগুলি আসলে এইগুলিও না, মানে আমাদের বাসায় যে কম্পিউটার আছে মনে করেন যে সাপোজ 50,000 টাকা বা 60,000 টাকা দামের, এইটা আসলে কিছুই না ওদের কাছে। এরকম মনে করেন কতগুলো কম্পিউটার একসাথে কাজ করলে আমার মনে হয় লাখ খানেক এরও বেশি হবে, লাখেরও বেশি হবে। তার মানে আমরা যদি ধরে নেই যে আসলে এই মুহূর্তে জেনারেটিভ এআই বা বিশেষ করে চ্যাট জিপিটি বা এই ধরনের যে সার্ভিসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবল আছে, তারা বিপুল পরিমাণ রিসোর্স অ্যাকচুয়ালি নিয়ে তারপর আমাদেরকে সার্ভ করছে। এক্স্যাক্টলি, আমরা এটা নট গিগাবাইট লেভেল, ইটস টেরাবাইট লেভেল। আমরা যদি দেখি যে এত বড় একটা মানে মানে একটা চেঞ্জ যে পৃথিবীতে আসলো, আমি লিটারালি চ্যাট জিপিটি এবং এআই এর আরো যে কয়েকটা টুল আমার কাছে অ্যাভেলেবল আছে, বিশেষ করে ফ্রিতে আমি যেগুলো ব্যবহার করতে পারি, এগুলো আমার হিউজ ব্যবহার হয়। এবং যেহেতু আমরা টেকনোলজি নিয়ে কাজ করি, আমার অনেক শিখতে হয়, আমি শিওর আপনারও অনেক প্রতিদিন শিখতে হয়। তো চ্যাট জিপিটি আমাকে শিখতে এত মানে সাহায্য করে, মানে আমি লিটারালি আমি লাস্ট 2 মাসে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, এবং আমি অনেকগুলা ইভেন যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করি ওটার আরো অনেক ডিপ লেভেলের ইনফরমেশন যেগুলো আমি আগে সার্চ করে এগুলো শিখতে ইচ্ছে করতো না, কিন্তু আমাকে চ্যাট জিপিটি সহজ করে দিচ্ছে। আমরা যদি এখন একটা এই ব্লেসিংটাকে যদি আমরা মানে এই সময়ে যারা এডুকেশন মানে এই মুহূর্তে যারা পড়ালেখা করছে, আপনি একসময় পড়ালেখা করছেন, আমরা পড়ালেখা করেছি, তো আমাদের সময়ে আসলে
কম্পিউটার রিলেটেড, কম্পিউটার ব্যবহার করে পড়ালেখা করার কতটুকু মানে মানে কি কি অ্যাভেলেবল টুলস ছিল, মানে ইন টার্মস অফ, মানে যদি কম্পেয়ার করি চ্যাটজিপিটি ছাড়া আপনি কি আমি আমি যদি আমার লাইফ থেকে চিন্তা করি, আমি প্রথম কম্পিউটার কিনছি হলো আমার ইন্টারের পরে, আমি ইউনিভার্সিটিতে ঢুকছি পরে কিনছি, এটা 2005 এর দিকে আমি ফার্স্ট কম্পিউটার পাই হাতে। তারপর এখান থেকে কাজ করা শুরু করি। তারপরে তো ওই সময় ল্যাপটপও অ্যাভেলেবেল ছিল, বাট বাংলাদেশে এর আগে থেকেই কম্পিউটার অনেক, যেমন আমি কম্পিউটার ইউজ করি হয়তো সাইবার ক্যাফে যে ইউজ করতাম বা ফ্রেন্ডের কাছে ইউজ করতাম, সেগুলি আরো ধরেন আরো 5-6 বছর আগে থেকে। তো ওই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট খুবই ডিফারেন্ট এই কারণে, কারণ আমাদের এত ফাস্ট ইন্টারনেটও ছিল না। আমার কাছে কম্পিউটার ছিল বাট আমার কাছে ইন্টারনেট নেই, হাউ ক্যান আই ইউজ ডাটা অর গেট ডাটা। সো ওই সময় একটা লার্নিং ছিল, এখন একটা লার্নিং সিস্টেম আছে। সো দুইটার মধ্যে হিউজ ডিফারেন্ট। যেমন লার্নিং সিস্টেমে ডিফারেন্ট আছে, ঠিক সেম ভাবে আমাদের ক্যাপাসিটিও চেঞ্জ হয়ে গেছে। ক্যাপাসিটি চেঞ্জ বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন ওই সময় আমরা যদি একটা কোনো জিনিস পড়তাম আমাদের ব্রেনে থেকে যেত, কারণ আমাদের ব্রেনটা যদি আপনি একটা হার্ড ডিস্কের মতো চিন্তা করেন, আপনি যখন হার্ড ডিস্কে কোনো জিনিস ঢোকান আমাদের ব্রেন ফিল আপ হতে থাকে। আমি এটাকে একটা হার্ড ডিস্কের মতো চিন্তা করি। সো একটা পর্যায়ে যে আপনি যখন আরো জিনিস দিতে থাকেন তখন আমাদের আগের জিনিসগুলি ধরেন নাই হতে থাকে, আবার নতুন জিনিস আসতে থাকে। কিন্তু ধরেন এই জন্য বলা হয় যারা একটু কম পড়াশোনা করে বা কিছু, তাদের ব্রেন খুব ফ্রেশ থাকে, কারণ তো অনেক জিনিস নিয়ে নেয়, তো তারা অনেক ক্রিয়েটিভিটি মানে তৈরি করতে পারে। তো এই দিক থেকে যদি চিন্তা করেন তাহলে আমি বলবো যে আমরা আগে খুব কম জিনিস মাথার মধ্যে নিতাম, কিন্তু যে জিনিসগুলি নিতাম খুবই বেসিক, আমাদের ক্লিয়ার থাকতো, আমরা অনেক কিছু ইনোভেটিভ তৈরি করতে পারতাম। সো এটা আমাদের বাই আওয়ার সেলফ, এবং ওই জিনিসগুলি দেখা গেছে আমরা এখনই ইউজ করি আমাদের ডিসিশন মেকিং থেকে শুরু করে ধরেন নতুন কিছু ইনোভেশন বা এগুলিতে। চ্যাট জিপিটি হওয়ার কারণে যেটা হয়েছে যে we are getting more information, so আমরা more biased হয়ে যাচ্ছি এআই এর কারণে বা এই টাইপের টুলস গুলির কারণে। দিস ইজ গুড, আমি এটাকে কখনোই ব্যাড বলবো না, এটার কারণে আমরা ইনোভেশনটা আরো মোর ইজিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু এট দ্য সেম টাইমস আমরা হয়ে যাচ্ছি কি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। সো ডিপেন্ডেন্ট হওয়াটা হয় কি যে আমাদের যে নিজস্ব ক্যাপাবিলিটি আছে ওটাকে রোধ করে দেয়। একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, ধরেন আমাদের যখন অনেক গাড়ি টাড়ি ছিল না, আমরা কি করতাম, আমরা তখন হেঁটে হেঁটে চলাফেরা করতাম। 1980-90 সালে গাড়ি টাড়ি ছিল, মানে খুব রেয়ার দেখা যেত একজন মোটা মানুষ। হ্যাঁ, মোটা মানুষ, হ্যাঁ। কিন্তু সব জায়গায় মোটা মানুষ, আমরা চলাফেরা করতাম, আমরা সবকিছু কায়িক পরিশ্রম করতাম, আমরা অ্যাক্টিভিটি করতাম, তখন যেটা আমরা ফিট থাকতাম, আমরা হ্যাপি থাকতাম। এখন আমাদের সব জায়গায় গাড়ি আছে, আমরা চলাচল করি না, আমরা সবকিছু বায়াসড হয়ে গেছি। তাতে যেটা হয়েছে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি, আমাদের গাড়ি ছাড়া আমরা চলবে না। ঢাকায় যদি বলেন রিক্সা ছাড়া আমরা চলতে পারি না, কিন্তু আগে রিক্সা হয়তো অত চল ছিল না, অনেক দূরে গেলে হয়তো এরকম ছিল। তাতে যে সমস্যাটা হয়েছে আমরা ওইটার প্রতি বায়াস হয়ে গেছি, তাতে হয়ে গেছে আমাদের লংজিভিটি কমে গেছে। আমরা এতদিন যাওয়ার আগে আমাদের শরীরে বিভিন্ন বাসা বাঁধছে রোগের। সো এটা যেমন একটা চেঞ্জের কারণে আমাদের এই শারীরিক সমস্যা বা এগুলি শুরু হয়েছে, ইনফরমেশন টেকনোলজিটাও সেম। আমরা যখন ওইভাবে লার্নিং করছি আমাদের বেসগুলি খুব ভালো হচ্ছিল। এখন যেটা হয়েছে যে আমাদের বেস ততটা ভালো হচ্ছে না, কারণ এত র্যাপিডলি সবকিছু চেঞ্জ হচ্ছে। আমি এটা রিলেট করতে পারি, কারণ আমি যখন প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি তখন আমি একদম ছোট্ট হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করছি। কিন্তু আমি রিসেন্টলি গোল্যাং শিখছি, আমি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করিনি। আমি শুরু করছি হচ্ছে একটা ফুল স্ক্রিপ্ট কাজ করে ওইখান থেকে। সো এখন এটাতে আসলে সমস্যাটা কি? সমস্যা আসলে কিছু নেই, এটাতে আপনি কম সময়ে অনেক কিছু ডেভেলপ করতে পারবেন। এটা খুব ভালো জিনিস। আপনাকে কোনো কিছুর জন্য মাস্টার হওয়া লাগবে না নতুন কিছু ইনোভেশন করার জন্য। দিস ইজ গুড, বাট ব্যাড থিং হয়েছে যে আপনি মনে করেন যে কোনো আপনার ক্রিয়েটিভিটি কমে যাবে। ক্রিয়েটিভিটি কমে যাওয়া মানে কি, আপনি ধরেন বড় বড় যে এখন ইন্ডাস্ট্রিয়ালি যারা এখন মানে আমরা বলতে পারি যে টেকনিক্যাল মাথা বলেন, ইলন মাস্ক বলেন, জুকারবার্গ বলেন, তারা দেখবেন তাদের বাচ্চা কাচ্চাদের ট্রেডিশনাল এডুকেশন সিস্টেমে তারা পড়ায় না, কারণ তারা জানে যে এই এআই বা এই জিনিসগুলি একটা সময় মানুষদের এত ক্যাপচার করবে, তখন মানুষের ক্রিয়েটিভ আমরা আসলে ডাম হয়ে যাব মানে হলো আমরা নতুন ক্রিয়েটিভ কিছু করতে পারবো না। তো ক্রিয়েটিভ বলতে কি, আমি আউট অফ দ্য বক্সে চিন্তা করতে, আমি তো সব বলে দিচ্ছি যে ইসেকে চ্যাট জিপিটি বলেন, এআই কে বলেন, আমি যে
আমাদের ওয়ার্ল্ডের বিভিন্ন প্রবলেমগুলি আছে সেগুলি সলভ করবো, তাও তো আমি ওদের কাছে থেকে জিজ্ঞেস করছি, তাহলে আমার নিজের মাথা থেকে ইনোভেশনটা কি আসতেছে। তো তখন এই প্রবলেমগুলি হবে। তো আপনি দেখবেন যে এখন মানুষ ইমেজও তৈরি করতেছে এআই দিয়ে, কিন্তু এই ইমেজ বা ক্যাপাসিটি কি আগে যারা তৈরি করতো এরকম আছে না? এরকম নাই। এখন নতুন কিছু তৈরি করার ক্ষমতা আমাদের কমে যাচ্ছে। আচ্ছা, আমি অনেকদিন আগে মনে করেন চাচা চৌধুরীর কমিক্স পড়ছেন? এক্স্যাক্টলি 1990 সালের মানে 90-এর দশকে কোন শেষের দিকে আমি চাচা চৌধুরীর একটা কমিক্সের মধ্যে দেখছি যে একটা ছেলে সারাদিন দুষ্টামি করে, সে পড়ে না, কারণ হচ্ছে সে শুধুমাত্র ঘন্টা খানেকের মধ্যে কম্পিউটারের মধ্যে সে তার সব হোমওয়ার্ক করে ফেলে। কিন্তু আমি মানে 98 সালে কেন 2010 সালেও আমি কোনো টুলস আমি দেখি নাই যেটা দিয়ে হোমওয়ার্ক সব 1 ঘন্টার মধ্যে করে ফেলা সম্ভব। আপনার কি মনে হয় আসলে ওই সময় কি টুলস ছিল যেটা দিয়ে আসলে মানুষ শিখতো বা আপনার আসলে চাচা চৌধুরী বা এই টাইপের জিনিসগুলো অনেকটা ফিকশনাল টাইপ না? সো আপনি যখন ফিকশন তৈরি করে মানুষকে ইন্টারেস্ট দেখায়, কিছুটা ধরেন ভবিষ্যতের জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করে। সো আপনি এমন না যে 1 ঘন্টার মধ্যে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন, বাট হ্যাঁ কিছু ট্যালেন্ট যারা আছে তারা আসলে 1 ঘন্টার জিনিস ওইভাবে না, কারণ আপনি টাইপ করতে হলে তো আপনাকে আমার তো হোমওয়ার্ক করতে হলে তো লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু যারা খুব ট্যালেন্টেড যারা তারা দেখা যায় একটা প্রবলেম খুব কুইকলি সলভ করতে পারতো, রেদার দেন সর্বোচ্চ হলে ওখানে তো আসলে জাস্ট একটা ক্যালকুলেটর অথবা ধরলাম যে ওখানে হয়তো সে কিছু প্রোগ্রাম যদি থাকে, কিন্তু হোমওয়ার্ক ফুল করে ফেলার জন্য তো না ওটা করা যেত না, কারণ হলো যে আপনাকে টাইপ করতে তো সময় লাগবে, আপনি তো মেশিন না। কিন্তু এই মুহূর্তে যদি কেউ চিন্তা করে, একটা স্কুলের বাচ্চাও যদি চিন্তা করে যে তার হোমওয়ার্কটা সে নিজে প্র্যাকটিস না করেই সে তার ম্যাথমেটিক্সের প্রবলেমটা সলভ করে ফেলবে, যে এটা তো জেনারেটিভ এআই দিয়ে এখন পসিবল। হ্যাঁ, এটা যেমন পসিবল হচ্ছে, এবং এটার সাথে আমাদের অ্যালার্মিং ও সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা আমি আপনাকে প্রথমেই বললাম যে আমরা টুলস ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আমাদের নিজের যে ক্যাপাসিটি, আমি যে তার থেকে বেটার কিছু তৈরি করতে পারতেছি, বা আমি ফিউচারে যে আমি একটা নিউ কিছু নিয়ে আসবো আমাদের হিউম্যান কাইন্ডের জন্য, সেটা আসলে আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। এখন আমি যদি দেখি যে আমি যদি একটা মানে ছোটবেলায় যখন অঙ্ক করতাম, তখন মনে করেন অঙ্কটা হচ্ছে না, এইটার আগের অঙ্কটা করতাম, তারপরের অঙ্কটা করতাম, ইভেন আমাদেরকে ওই গাইড বই দেখে করাটাও আমাদেরকে মানা করা হতো। কিন্তু এইরকম একটা সিচুয়েশনে যেখানে আসলে আমি কম্পিউটারের মধ্যে বা মোবাইল ফোনের মধ্যে জাস্ট লিখে দিলেই সে হুবহু লাইন বাই লাইন আমাকে সলভ করে দিচ্ছে। এটা একটা প্রবলেম ক্রিয়েট করছে। আমি যেটা বললাম আপনাকে, প্রবলেমটা হলো আপনি যখন একটা জিনিস সলিউশন পেতেন আপনি অন্য ওয়েতে ট্রাই করতেন, তা না হলে আরেকটা ওয়েতে ট্রাই করতেন, কিন্তু আপনি জানেন কিভাবে সলভ করতে হয়, আপনি কোনো না কোনো ভাবে সলিউশনটা হয়ে যাচ্ছে। আপনি যখন এই যে এআই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, তখন আপনি তো সকল সলিউশন তাদের কাছে দিয়ে দিচ্ছেন। ও যদি আপনাকে একটা ভুল সলিউশন দেয়, আপনি মনে করতেছেন এটাই ঠিক, কিন্তু এখানে কিন্তু একটা ভুল সলিউশন দিতে পারে, এবং এআই ডাজ মিস্টেক। এখন এরকম একটা সিচুয়েশনে আসলে স্কুলের বাচ্চা বলেন বা ইউনিভার্সিটির বাচ্চা বলেন, তাদের আসলে এই জেনারেটিভ এআই ব্যবহার করে বা এআই ব্যবহার করে পড়ালেখায় আসলে কতটুকু ব্যবহার করলে তার মানে ওই লেভেলের ক্ষতি হবে না? আপনার কি মনে হয়? আসলে আমি যদি এআইটাকে চিন্তা করি, ইন্টারনেটের আগে পরের যে অবস্থা, এখন এআইটা হলো এর আগে এবং পরের অবস্থা একই। সো আপনি যখন ইন্টারনেট আসছিল 2000-এর দিকে, আপনি যদি কাউকে বলতেন আপনি ইন্টারনেট ইউজ করেন না, এটা আসলে কেউ মানতো না, কারণ এটা পসিবল না, মানুষ ইন্টারনেট ইউজ করেছে ফ্রি ইউজ। এআই কেও যদি আপনি বলেন যে স্টুডেন্টদের বা ইউনিভার্সিটি লেভেলে যে স্টুডেন্টরা এআই ইউজ করে না, এটা আসলে আপনি করতে পারবেন না, কারণ এটার জন্য আপনি তাদের ইনোভেটিভ, মানে আমি তো বললাম পজিটিভ দিক আছে, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করা, খুব কম সময়ে কিছু তৈরি করা, এই জিনিসগুলি তো আপনি রোধ করে দিবেন। তাহলে আপনি কিন্তু স্টুডেন্টদের বলতে পারবেন না যে আপনি এআই নিয়ে কাজ করো না বা এআই নিয়ে কিছু করো না। রেদার দেন আমার কাছে মনে হয় যে এআইটাকে এমন ভাবে ইউজ করা যায় যেটা হলো স্টুডেন্টদের হেল্পও করবে, বাট তারা যাতে ভুল লার্নিং মানে কিছু লার্ন না করে এআই থেকে বা মিস্টেক না করে, সেই ব্যাপারে কাজ করা। যেমন এখন অনেক রিসার্চ হচ্ছে এআই লেভেলে, যারা হলো আপনার এআই জেনারেটেড কন্টেন্ট গুলিকে আপনার করতে পারে, ডিটেক্ট করতে পারে। সো নট অনলি ডিটেক্ট করতে পারে, এটা হয়তো ফিউচারে এমনও আসবে যে এটা ফুল মানে ফলস ইনফরমেশন না ভুল করতেছে সেগুলি আসবে। তো এই টাইপের জিনিসগুলিকে আপনাদের মোর প্র্যাকটিস করতে হবে।
যেমন আমাদের কোম্পানিতে প্রেজেন্টলি আমরা এডুকেশনের একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি এআই দিয়ে। তো এটার কাজ হলো যে স্টুডেন্টরা শিখবে, কিন্তু এআই দিয়েই শিখবে, এআই রেসপন্স দিয়ে শিখবে, কিন্তু এটা হবে হলো ফুললি টিচারদের উপরে ডিপেন্ড করে। টিচার হ্যাঁ ডিসাইড করবে যে ডিসাইড করে আচ্ছা কারণ আমরা যদি আপনি যদি মানে নিজেকে রিক্যাপ করেন, যেহেতু আপনি কুয়েটে পড়ালেখা করেছেন, তারপর হচ্ছে সায়েন্সে পড়ালেখা করেছেন, আমাদের বাংলাদেশের কনটেক্সটে হচ্ছে এই সায়েন্সে পড়ালেখা করা বা মানে কুয়েট বুয়েট এই ইনস্টিটিউটগুলোতে চান্স পাওয়াটা খুবই জটিল একটা প্রক্রিয়া। আপনি একজন কনসার্নড এই মুহূর্তে, আপনি প্যারেন্টসও এখন, তো এই কনসার্নড একজন এআই ইনোভেটর এবং হচ্ছে প্যারেন্টস হিসেবে আপনি যদি কল্পনা করেন আপনার ওই সময়টাতে এআই যদি থাকতো, তাহলে আপনি কিভাবে ব্যবহার করলে আপনি মনে করতেন যে এটাতে আপনার শিক্ষার যে মানে লার্নিং এর যে প্রসেসটা, এটা হার্ম হতো না, কিন্তু আবার প্রপারলি লেভারেজ হতো আর কি, যে এআই এর মানে এটা আমি মনে করি যে অবভিয়াসলি স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে, এবং ইভেন এখনো এআই ইউজ করাটা আসলে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। সো আপনাকে আসলে কোশ্চেন করতে হবে। সো ইট ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি এআই দিয়েও কোনো কিছু লার্ন করতে চান, আপনাকে যেমন কোশ্চেন করতে হবে, এবং ওই কোশ্চেনের সেকেন্ড কোশ্চেন করতে হবে কেন এরকম হলো, ডিফাইন করে এগেইন এন্ড এগেইন। সো ইউ শুড হ্যাভ এ লাইক কিউরিয়াস মাইন্ড। এটা একটা মানে ইম্পর্টেন্ট আসলে ইনফরমেশন। আসলে মানুষ তো আসলে মানে কিউরিসিটি যখন কিউরিসিটি থেকেই তো মানুষ প্রশ্ন করে, আর প্রশ্ন করা যখন শুরু করে, প্রশ্নের উত্তর শোনা যখন শুরু করে, তখন সে আসলে ভালো শিখে। এটা তো একটা বিশাল বড় অপরচুনিটি যে এআই আমাদেরকে অ্যাটলিস্ট মানে একটা সহজ জায়গা যেখান থেকে আমরা কিছু কোশ্চেন করে অ্যানসার পেতে পারি, এটার একটা সুযোগ তৈরি হয়েছে। সো আমি যদি ওই সময় এই এআই পেতাম, আমিও অ্যাজ লাইক আদার স্টুডেন্ট, আমি এআই দিয়ে অবশ্যই অনেক কিছু লার্ন করার চেষ্টা করতাম। বাট আমার আগে মানে ওই সময় আমার যে ছিল, চিন্তাধারা ছিল যে আই উইল লার্ন সামথিং ডিফারেন্ট দ্যাট আই ক্যান সলভ এনিথিং। ফর এক্সাম্পল, আমি কিছু টপিকসে ভালো ছিলাম না, যেমন আমি ধরেন সোশ্যোলজি, বেঙ্গলি, রিটেন, এই জিনিসগুলো আমি খুব স্লো লিখতে হয়, আমি খুব স্লো ছিলাম লিখতে। কিন্তু আমি কিছু টপিকসে আমার খুব ভালো লাগতো, যেমন হলো ম্যাথমেটিক্স, ফিজিক্স বা এই টাইপের জিনিসগুলি। সো আমি যেটা করতাম, এটা ভালো লাগছে দেখে আমি আসলে ইঞ্জিনিয়ারিং লাইনে গেছি, এটা আসলে সব ইঞ্জিনিয়াররা এরকমই করে। তো আমি যেটা করতাম যে আমি হলো বইয়ে যে পড়াশোনা থাকতো সেইগুলিতে আমি সলভ করে ফেলতাম ম্যাথমেটিক্স বা এই জিনিসগুলি। কিন্তু আমি করতাম কি, অনেক খাতা নিয়ে আসতাম, খাতা নিয়ে এসে হলো ওই সেম ম্যাথটাকে কতভাবে সাজালে, কতভাবে কমপ্লেক্স করলে এটার অন্য একটা কোশ্চেন করা যায় এবং ওই কোশ্চেনের অ্যান্সারটা কি হয় ওইটা আমি প্র্যাকটিস করতাম। সো দিস ওয়াজ মাই কিউরিয়াস মাইন্ড। সো আমি আসলে সেম কোশ্চেন বিভিন্ন প্যাটার্নে চেঞ্জ করে দিয়ে বিভিন্ন আঙ্গিকে কিভাবে এটাকে অ্যান্সার বের করা যায়, এই জিনিসটা আমি তখন প্র্যাকটিস করতাম। তার মানে কি আমার মাথায় ছিল এরকম, আমি যেই টাইপের কোশ্চেনে হোক আমি এটা সলভ করতে পারবো। এটা আসলে স্টুডেন্টের করা উচিত, কারণ এখন খুব মানুষজন তো প্র্যাকটিস করে না, যারা ম্যাথ শিখতেছে তারাও প্র্যাকটিস করে, কারণ এআই থেকে করে যাচ্ছে। সো যেটা হলো যে পরীক্ষার খাতায় গেলে তো নতুন একটা কোশ্চেন দিলে সে বলবে যে আমার আসলে এআই লাগবে এটা সলভ করার জন্য। এই জিনিসটা আসলে প্র্যাকটিস করতেই হবে, না করতে পারলে এখনো যেমন বুয়েট কুয়েট রুয়েটে যেমন ভর্তি পরীক্ষা হয়, তারা যেমন ওই জায়গায় ডিফিকাল্টিস ফেস করবে, কারণ তারা এআই ডিপেন্ডেন্ট, ফিউচারেও করবে, কারণ ওরা এডুকেশন সিস্টেম বা এই এক্সামগুলি এইভাবেই তৈরি করবে এবং আস্তে আস্তে তারা ইভলভ করবে, যাতে ক্রিয়েটিভিটি থাকতে হবে, এবং নট ক্রিয়েটিভিটি ইন এ সেন্স দ্যাট মানে ম্যাথমেটিক্স বা এই সব জিনিসে সলভ করা ক্যাপাবিলিটি, অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি থাকে আর কি। আমরা মোটামুটি আমাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর পেয়ে গেছি। লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে আমরা তো সবসময় দেখেছি যে এই যখন ইন্টারনেট আসলো তখন ইন্টারনেট ব্যবহার করো না, কম্পিউটার আসলো কম্পিউটার ব্যবহার করো না, এরকম একটা গার্জিয়ানদের এবং টিচারদের একটা মানে প্রবণতা থাকে। তারা সবসময় অ্যাডপশনে একটু লেট করে। এক এক দেশের এক এক রকম সিস্টেম, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভ আমি দেখি যে যথেষ্ট দেরি করে। তো এই মুহূর্তে আসলে টিচার এবং স্টুডেন্টস এবং প্যারেন্টসদের এআই অ্যাডপশনে কতটুকু ফাস্ট হওয়া উচিত আপনি বলে আপনি মনে করেন, ইন টার্মস অফ? আমি জানি যে আপনার নেটওয়ার্কের মধ্যে অনেকেই আছে যারা এখনো দেশের বিভিন্ন দেশে পিএইচডি করছে, এবং আপনি নিজেও অনেকগুলো ইনস্টিটিউশনের সাথে পার্টনারশিপে কাজ করছেন। তো সেখানে আমরা কতটুকু পিছিয়ে যেতে পারি যদি এআই অ্যাডপশনে আমরা লেট করি?
এখানে আমি মনে করি যে নিউ জেনারেশনের তুলনায় ওল্ড জেনারেশন যদি আমি বলি টিচাররা একটু বেশি পিছিয়ে যাবে, এবং এই পিছানোটা অনেকটাই প্রবলেমেটিক হবে তাদের ফিউচারের জন্য। সাপোজ একটা এক্সাম্পল দেই, আমাদের সময় আমরা টিচারদের মনে করতাম যে মানে আমাদের ওইরকম রেসপেক্ট দিতাম প্রচুর পরিমাণে, আমরা বলতাম যে টিচাররাই সব জানে, তো যে কারণে আমরা তাদেরকে অনেক রেসপেক্ট দিতাম, তাদের কাছে অনেক কিছু শিখছি যেটা আমাদের ছোট ছোট জিনিস শিখছি, বাট এটা আমাদের রিয়েল লাইফে এটা কাজে দিচ্ছে এখন পর্যন্ত। আমরা এখন মানে বয়স হয়ে গেছে, তারপর আমরা মনে করি যে ওই টিচার মনে হয় আমার এটা বলছিল, এটার জন্য আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই যে এআই বা এইগুলি হওয়ার কারণে যেটা হয়েছে যে টিচাররা যদি এটাকে অ্যাডপ্ট না করে, স্টুডেন্টরা তো তাদের এআই ইউজ করবে, আপনারা মানা করতে পারবেন, যেটা বললাম ইন্টারনেটে। তখন যেটা হবে যে একটা প্রবলেম টিচার দিছে ক্লাসে, সেটা দেখা গেল যে স্টুডেন্টরা বুঝে নাই, তাদেরকে কোশ্চেন করতে ভুল মানে ভয় পাচ্ছে, তারা কিন্তু একটা সলিউশন পেয়ে যাচ্ছে এর মাধ্যমে। তখন টিচারদের আউট অফ দ্য বক্স চিন্তা করে ওইরকম কিছু তৈরি করতে হবে, কোশ্চেন ম্যাটেরিয়াল এবং এই ধরেন অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্ট ওয়াইজ কিছু, যাতে আমার রানিং এডুকেশনাল সিস্টেম টপিকসটাও চলে, বাট ক্রিয়েটিভিটিও আসে উইথ দ্য হেল্প অফ এআই। টিচাররাই কিন্তু এটা করতে পারে। যদি এইভাবে অ্যাডাপ্ট না করে, তখন দেখা যাবে যে টিচাররা 6 মাসে যে জিনিসটা শিখাচ্ছে, স্টুডেন্ট এটা হয়তো 2 থেকে 3 উইকসে সেই সব জিনিসগুলো পেয়ে যাচ্ছে এর মাধ্যমে, তখন রেসপেক্টটা কমে যাবে। এবং এটার সাথে তো সব স্টুডেন্ট তো আসলে পাবে না, যেটা হবে যে যারা হলো এই এআই লেভারেজ করতে পারতেছে, তারা অ্যাডাপ্ট করতে পারতেছে, তারা অনেক বেশি লার্ন করবে, এবং তারা দেখা যায় যে টিচারদের হয়তো ওরকম করবে না, টিচারদের থেকে তারা বেশি জানে। আমাদের সময় যেটা ছিল যে যাদের কোচিং এর উপর বা ভালো শিক্ষক মানে প্রাইভেট টিউটরের উপর অ্যাক্সেস ছিল, তারা যেমন অনেক বেশি ভালো করতো, এবং অন্যদের ডিফারেন্সটা মোটামুটি অতটা ছিল এটা হবে এখন। কিন্তু এখন তো মনে হচ্ছে এটা যদি মানে না হয়, তাহলে যারা এআই কে ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং তারা এতটা আগে যাবে, তাদের সাথে যারা ভালো এআই পাবে না, মানে এআই এর ইউজেস ভালো জানবে না, টিচাররা যাদের অ্যাডপশনে হেল্প করবে না, এবং শিক্ষা ম্যাটেরিয়ালসও প্রপারলি ডিস্ট্রিবিউট হবে না, তখন তো মানে এই ডিফারেন্সটা অনেক বেশি, মানে বৈষম্যটা বেড়ে যাবে। আমার মনে হয় যে ডিফারেন্সটা অলওয়েজ এক্সিস্ট করবে। এটা ধরেন মানে সৃষ্টি প্রথম থেকে এখন পর্যন্ত আমরা ডিফারেন্সটা পেয়ে আসছি, এবং এটা থাকবে। কারণ হলো যারা আসলে কিউরিয়াস, তারা এআই থাকলেও শিখবে, আর এআই না থাকলেও শিখবে। তারা খুঁজে বের করবে যে কিভাবে আমি আসলে এআইটাকে, আমার কাছে হয়তো এআই ইউজ করার ক্যাপাবিলিটি নাই, আমি দেখি কার কাছে একটা ডিভাইস আছে, আমি এটা নিয়ে শিখি। সো এই কিউরিয়াসিটি যাদের মধ্যে থাকবে, তারা অ্যাডাপ্ট করে ফেলবে। তারপরেও দেখবেন যে গ্রামের থেকে কেউ একজন পাস করে এখনো স্ট্যান্ড করবে বা খুব ভালো রেজাল্ট করতেছে, সে হয়তো এআই এত বেশি কিছু জানে না। কিন্তু মানে আমার মেইন পয়েন্টটা যেটা হলো যে এডুকেশনাল সিস্টেমে আপনাকে আপডেট করতে হবে। সো এডুকেশনাল সিস্টেম যদি আপডেট করেন, তাহলে যেটা হবে সবার উপকার হবে এবং টিচারদেরও উপকার হবে। কারণ আপনি যদি সেই 5 বছর আগে ম্যাটেরিয়াল দিয়ে স্টুডেন্টরা এখনো শিখান, স্টুডেন্টরা বোর হবে। আর টিচাররা যদি অ্যাডাপ্ট না করতে পারে নিউ টেকনোলজি, তখন তারাও ওই রেসপেক্টটা পাবে না, তখন তারা ফ্রাস্ট্রেটেড হবে। টিচাররা ফ্রাস্ট্রেটেড হবে যে আমি যে পড়াই তারা তো লেখেন। আমার কাছে অনেক টিচাররা কমপ্লেন করে এরকম যে স্টুডেন্টরা খুব ভালো লিখছে, মানে ডেসক্রাইব করতেছে এই সেই অ্যাসাইনমেন্ট দিলে বা টেস্টে, কিন্তু তারা এত সুন্দর লেখে কিন্তু অনেক ভুল ভুল লেখে, কারণ তারা এই জিনিসগুলি ক্যাপচার করতেছে এআই থেকে, কারণ এআই তো ভুল করে, মিস্টেক করে। সো এটা টিচারদের রেসপন্সিবিলিটি, এআইটা কিভাবে ইউজ করবে, কোন ফর্মে ইউজ করবে, কি কি টুলস ইউজ করবে, সেটাকে ডিসাইড করা এবং স্টুডেন্টকে ফ্যামিলিয়ারাইজ করা, একটা গাইডেড এনভায়রনমেন্ট দাও যে দেখো তোমরা এআই ইউজ করতে পারো, এটাতে কোনো বাধা নাই, কিন্তু তোমরা এই এই জিনিসগুলিকে কনসিডার করবা যখন এটা ইউজ করবা। আইদার এই টুলসটা ইউজ করবা, আইদার তুমি যখন ইউজ করতেছো সেটাকে আবার ডাবল চেক করবা ইন্টারনেটে বা অন্য কোনো টুলস দিয়ে, যাতে তুমি জিনিসটা যা শিখতেছো সেটা প্রপার শিখতেছো। তাহলেই মনে করেন যে আমরা মানে গ্রো করতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট আসলে, এই এআই এর সাথে অ্যাডপশনটা যেন আমরা সবাই ঠিকঠাক মতো করতে পারি। বাট আমাদের যে মেসেজটা থাকবে দর্শকের প্রতি, যে আপনারা মানে ওয়ার্ল্ডের সাথে যেমন এগিয়ে যাচ্ছে, আমরা এআইটাকে ভালোভাবে ইউজ করি, নট কারণ একটা ইন্টারনেট ভালো কাজে ইউজ করা যায়। আপনি দেখা গেল যে সারাদিন ফেসবুক ইউজ করে টাইম নষ্ট করতেছেন, আবার আপনি আপনার কাজের জন্য ইউজ করতেছেন। সো এআইটাও ঠিক এরকম, যে আপনি এআইটাকে প্রপারলি ইউজ করতেছেন কিনা পড়াশোনার জন্য, আর নাকি অন্য কিছুর জন্য আপনি ইউজ করতেছেন। সো
এই জিনিসটাকে আসলে ডিফারেন্সিয়েট করা, এটা গার্জিয়ানদের আগায় আসতে হবে, টিচারদের আগায় আসতে হবে, যাতে তাদের স্টুডেন্টরা এবং তাদের বাচ্চারা কিভাবে পড়াশোনাটাকে চালায় যাচ্ছে উইথ দ্য হেল্প অফ এআই, সেটা যাতে একটু মনিটর করি, একটু গাইড করি, তাহলে দেখা যাবে যে তারা অনেক কিছুই আরো ভালোভাবে শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে আমাদের কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ আশা করি আপনাকে এবং সবাইকে। খুব শিগগিরই আবার নতুন কোনো টপিক নিয়ে আমরা কথা বলবো। ভালো থাকবেন সবাই। ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এই সেশন আয়োজন করার জন্য। ওকে।